ওকে, চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে উম, হুম বেশ চলছে। আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 20টি কোশ্চেন আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই 20টি কোশ্চেন আলোচনা করব, আর সেই সঙ্গে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কেমন করে পড়া দরকার, কি কি বিষয় ফোকাস করা দরকার, তার উপরে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনাদের পরীক্ষার সময় শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হয়, যাতে আপনাদের একটু হেল্প হয়। যে প্রিপারেশন আপনারা নিয়েছেন তার সঙ্গে আরেকটু জুড়ে দিতে চাই, যাতে আপনাদের খুব সুন্দর আর কি একটা প্রিপারেশন হয়, যে যা আপনাদের কোশ্চেন সলভ করতে সাহায্য করে। বেশ, তাহলে এখানে 20টি কোশ্চেন আছে, বেশি অনর্থক বেশি কথা বলবো না। আর যাই হোক, আমার চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট। হ্যাঁ, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট এই নামে সার্চ করলে ইউটিউবে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আর যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটুখানি করবেন, পাশে বেল আইকনটা একটু বাজিয়ে দিয়ে যাবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসলে আপনাদের কাছে চলে যায়। বেশ, যারা ডিসেম্বরের জন্য প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ, যাদের সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, তাদের এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে আশা করি। চলুন শুরু করা যাক। আচ্ছা, একে একে বলবো কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে, কোন দিক ফোকাস করার দরকার, পরপর কোশ্চেন সলভ করতে করতে যাই, আর আপনাদের বলতে বলতে যাব। আপনারা একটু খাতায় লিখেও রাখতে পারেন, আবার এখানে বইয়েও জায়গাগুলো বেছে বেছে স্টার চিহ্ন দিয়ে রাখতে পারেন, এটা আপনাদের ব্যাপার। চলুন চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথমে বলছে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি লিখুন। এখানে ট্রু ফলস যে কোশ্চেনগুলো দেয়, এখানে ট্রু ফলস এর কোশ্চেনই বেশি পাওয়া যায়। অর্থাৎ প্রথমেই শুরু করি একটা ট্রু ফলস এর কোশ্চেন। বলছে ভাগবতে রাধার নাম স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই। তারপর কি বলছে, আপনারা দেখতে থাকুন, আর কোশ্চেন অ্যান্সার আপনারা নিজেরাই করতে থাকুন, তারপরে মিলিয়ে দেখুন যে ঠিক হচ্ছে কিনা। আমি কোশ্চেনটা পড়ি তারপরে বলছি। আচ্ছা, বলছে পদ্ম পুরাণে নানা স্থানে রাধার নাম উল্লেখ আছে। বেশ, প্রকৃত এটা এটা পৈঙ্গল হবে, হ্যাঁ, প্রাকৃত পৈঙ্গল হবে, একটুখানি মিস্টেক আছে। অন্তর্গত দুই একটি পদে রাধা কৃষ্ণ লীলার আভাস পাওয়া যায়। বেশ ভালো কথা। দশম শতকে জয়দেবের গীত গোবিন্দ পুরোপুরি রাধা কৃষ্ণ লীলা বিষয়ক একটি কাব্য। আচ্ছা, দশম শতকের জয়দেবের যে গীত গোবিন্দ, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি হবে, এইটা উত্তরটা হবে, আমি বলে দিচ্ছি, প্রথম তিনটে ক খ গ ঘ এটা হচ্ছে সম্পূর্ণ ঠিক, হ্যাঁ, এটা এই তিনটে হচ্ছে ট্রু, আর লাস্টের একটা ঘ এটা হচ্ছে ফলস। কেন ফলস, এবার বলি কেন ফলস। এখানে একটুখানি কায়দা করা আছে, কি না, এটা দশম শতক বলা আছে, এখানে জয়দেবের গীত গোবিন্দ এটা দশম শতক হবে না, হ্যাঁ, এটা কত শতক হবে, দ্বাদশ শতক। দ্বাদশ শতক এইটুখানি চেঞ্জ করে দেওয়া আছে, অর্থাৎ এইটা হচ্ছে একমাত্র ভুল, আর বাদ বাকি সবগুলো হচ্ছে সত্য। তাহলে এই হচ্ছে উত্তর। এবার এই কোশ্চেনটা কেন করা হয়েছে, এর কোশ্চেন করার পিছনের কারণ মোটিভ হচ্ছে যে অনেক সময় বইয়ের যে রেফারেন্স গুলো থাকে না, কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে তার মধ্যে, সেই এক্সট্রা ইনফরমেশন এরা এইরকম লাইন তুলে জিজ্ঞাসা করে এবং জানতে চায়। অতএব আপনারা যাতে হচ্ছে এই লাইন তুলে কোশ্চেন অ্যান্সার করার জন্য যদি এক্সট্রা ইনফরমেশন কিছু পড়েন, সেই জন্য সেই দিকটা সতর্ক করে দেওয়ার জন্য এই কোশ্চেনগুলো করা। আচ্ছা, চলুন পরের প্রশ্নতে আসি। ফটাফট আমি কোশ্চেন অ্যান্সার গুলো করে আসছি, ভিডিও বেশি বড় হবে না, আপনাদের হাতে সময় বড় কম, বুঝতে পেরেছি, পরীক্ষা চলে আসে আর 1 মাস আছে, অতএব বেশি কথা না বলে ফটাফট একদম কাজের কাজ করি। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের নানা দিক হইতে জয়দেবের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। এটা কিন্তু ঠিক, এটা ঠিক, আমার যা মনে হচ্ছে। দেখি, পরে বলবো অ্যান্সার, কিন্তু আমার মনে হচ্ছে তাই বললাম। শ্রীকৃষ্ণ বিজয়ে এটা একসঙ্গে হবে, বড়াইয়ের নাম উল্লেখ পাওয়া যায় না। ঠিক না ভুল আপনারা দেখুন। শ্রীকৃষ্ণ বিজয় ও গোপাল বিজয়ে রাধা ও চন্দ্রাবলী অভিন্ন নয়, তাহারা পরস্পর স্বতন্ত্র। খুব মনোযোগ সহকারে লাইনটা পড়ুন, খুব মনোযোগ সহকারে 2-3 বার পড়ুন। গোপাল বিজয়ে রাধার মাতার নামের কোনো উল্লেখ নেই। তাহলে কি হবে, প্রথম কথা, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের
নানা দিক থেকে জয়দেবের প্রভাব আছে। আরে বাবা, জয়দেবের গীত গোবিন্দের যদি প্রভাব থাকে, হ্যাঁ, গীত গোবিন্দের যদি প্রভাব থাকে তাহলে জয়দেবের প্রভাব অবশ্যই আছে। এটা এটা কিন্তু 100% ট্রু, এটা ট্রু। তারপর কি বলছে, শ্রীকৃষ্ণ বিজয়ে বড়াইয়ের নামের উল্লেখ নেই। শ্রীকৃষ্ণ বিজয়ে শুধু তো ভাগবতের দশম আর একাদশ স্কন্ধের হচ্ছে এই অনুবাদ, তাই এখানে বড়াই আসবে কোথা থেকে? এখানে তো শুধু কৃষ্ণের কথাই উল্লেখ আছে বেশি, কৃষ্ণের কথাই বেশি উল্লেখ আছে, কৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ঘটনায় বেশি উল্লেখ আছে, তাহলে এই উক্তিটাও ঠিক। তারপরে আসি, শ্রীকৃষ্ণ বিজয় ও গোপাল বিজয়ে রাধা ও চন্দ্রাবলী অভিন্ন, ভিন্ন নয়, অভিন্ন, অভিন্ন নয়, অভিন্ন নয়। ভিন্ন মানে কি? আলাদা। অভিন্ন মানে কি? এক। অভিন্ন মানে এক, তাহলে এক নয়, এক নয়, এক, অভিন্ন নয় তার মানে এক নয়, এক নয় তার মানে কি? স্বতন্ত্র, আলাদা, স্বতন্ত্র, আলাদা। মানে এ কথা সে কথা এইভাবে মানে গুমরা করানোর জন্য এই কোশ্চেনটা এরকম করে করা, তাহলে এটা কিন্তু ঠিক উত্তর। হ্যাঁ, এটা ঠিক। গোপাল বিজয়ে রাধার মাতার নামের কোনো উল্লেখ হয় নাই, মানে উল্লেখ নেই, এটা ঠিক। হ্যাঁ, এটাও ঠিক। গোপাল বিজয়ে রাধার মার নামের কোনো উল্লেখ নেই, তাহলে এটাও ঠিক। আসে তারপরে, আচ্ছা, তারপরে বলছে যে তাহলে এখানে প্রত্যেকটা ঠিক, সবগুলো ট্রু। হ্যাঁ, সবগুলো ট্রু, অল আর ট্রু। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার যেখানে শেষ পদাবলী রাধার সেখানে আরম্ভ, এই উক্তিটি কে করেছেন? তাহলে এখানে একটা জিনিসই বলার, সেটি কি, এখানে যে জিনিসটা বলার যে এই রকম হচ্ছে কিছু, হচ্ছে মানে কিছু এইরকম ওই কি বলে মন্তব্য, বইটা, এই বইটি সম্পর্কে কিছু মন্তব্য আপনাদের এখানে তুলে, মানে পরীক্ষায়, পরীক্ষা দেয়া থাকতে পারে যে এই ধরনের শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে কে কি মন্তব্য করেছেন, এর সম্পর্কে হচ্ছে যে কোনো একটা কোশ্চেন, হয়তো রবীন্দ্রনাথের উক্তি দিয়ে দিল, হয়তো সুকুমার সেন, রামেশ্বর ভট্টাচার্য, এনাদের এনে প্রথম কথা রামেশ্বর ভট্টাচার্যের কোনো মন্তব্য নেই, দীনেশ চন্দ্র সেনের মন্তব্য নেই। হ্যাঁ, এবার প্রমথ, এই উত্তরটা হবে কি, প্রমথনাথ বেশি। আর একটা আছে হয়তো রবীন্দ্রনাথের উক্তি টুক্তি আছে, এগুলো গুরুত্বপূর্ণ। এখানে এর মাধ্যমে বলতে চাইছি এই যে এই ধরনের কিছু মন্তব্য আছে যেগুলো পরীক্ষায় আমরা দেখতে পাই, অতএব এই মন্তব্যগুলো পড়ে গেলে বেশি ভালো হয়, এই জায়গাটা খেয়াল রাখবেন। তারপরে তাহলে উত্তর হবে এটা কি, গ। হ্যাঁ, গ নম্বর অপশন, এটা রাইট। তারপর কি বলছে, শ্রীকৃষ্ণ, এটা একবার একটা পরীক্ষায় পেয়েছিলাম অনেকদিন আগে, এটা একটা পরীক্ষায় পেয়েছিলাম, এই ধরনের মন্তব্য দেয়। অতএব এটা আমরা এম এতেও পড়ার সময় শুনেছি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু আমাদের এম এতেও ছিল পাঠ্য বই, তাই তখন কিন্তু খুব চর্চা হতো এই উক্তিটা নিয়ে। তা যাই হোক, বেশ ভালো। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি নির্ণয় করুন। আচ্ছা, কি বলছে যে পদাবলীর ভাষার মধ্যে আমরা প্রাকৃত আধুনিক বাংলা ভাষার হৃদস্পন্দন অনুভব করি, আমার মনে হচ্ছে এটা ঠিক। আচ্ছা, লীলা বিলাস ও কামকলার প্রাধান্য শ্রীকৃষ্ণ কীর্তনকে বহুল পরিমাণে গ্রাস করেছে, আমার তো মনে হচ্ছে এটাও ঠিক। এর কারণ কি? এর কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণের আর রাধার অধিকাংশ জায়গায় ওই কাম লীলার চর্চা, আদিরসের গল্প, আদিরসের গল্প অধিকাংশ জায়গা জুড়েই অবস্থান করেছে। তারপরে বলছে শ্রীকৃষ্ণ কীর্তনের মানবতা ও বাস্তবতা বোধ বৈষ্ণব পদাবলী ততটা পাওয়া যায় না। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কেন এটা বলছে, আমার মনে হচ্ছে এটাও ঠিক। হ্যাঁ, একটা কথা বলি যে এখানে যে বিষয়টি বলছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের মানবতা আর বাস্তবতা। হ্যাঁ, মানবতা আর বাস্তবতা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এখানে বৈষ্ণব পদাবলীতে ততটা পাওয়া যায় না। বৈষ্ণব পদাবলীতে ততটা এই কারণেই পাওয়া যাবে না, কারণ এটি হচ্ছে সম্পূর্ণ ঈশ্বরের প্রেম বা ঈশ্বরকে কামনা করার, যেমন 5টি রস আছে না আমাদের বৈষ্ণব সাহিত্যে, 5টি রসের আধারকে কেন্দ্র করে রচনা করা বৈষ্ণব পদাবলী। তো এখানে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন সেই রকম না। এইখানে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ রাধা এগুলো আমার মনে হয় যে বাস্তব বাস্তব সংসারের, হ্যাঁ,
বাস্তব সংসারের একদম আমাদের হচ্ছে কি, 1 মিনিট নেটটা অফ করে দিই। হ্যাঁ, নেটটা অফ করে দিন, নেটের কোনো প্রয়োজন নেই। হুম। তাই এখানে কি হয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ এবং রাধা এরা কিন্তু মনে হয় যে আমাদের বাস্তব জীবনের, বাস্তব সংসারের, আমাদের সমাজ সংসারেরই হচ্ছে মানুষেরই অবতার এরা। হ্যাঁ, মানুষের মতোই এদের আচার ব্যবহার। তাই এদের মানবতার বাস্তবতা বোধ কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে আছে, কিন্তু সেই মানবতা বোধ কিন্তু শ্রীকৃষ্ণ বৈষ্ণব পদাবলীতে নেই। কেন নেই? কারণ এটা কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ ভগবান, রাধা তার সহ, মানে কি বলে, লীলার সহযোগী। তা এবার ব্যাপার হচ্ছে যে মানে লক্ষ্মীর অবতার রাধা। এবার ব্যাপারটা হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে দেখা, তাহলে এখানে মানবতার বাস্তবতা বোধ কিন্তু বৈষ্ণব পদাবলীতে পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে এই। এবার আসি, আচ্ছা, পরের প্রশ্নে। এখানে কি বলছে যে, এখানে বলছে তাহলে এটাও আশা করি ঠিক। এবার বলছে যে পদাবলীতে কাহিনীর প্রাধান্য না থাকায় চরিত্রগুলি নাটকীয় হয়ে উঠেছে। আর মানে চরিত্রগুলি নাটকীয় হয়ে ওঠেনি। হ্যাঁ, চরিত্রগুলি নাটকীয় হয়ে ওঠেনি। এটাই হচ্ছে, এটাই হচ্ছে এর সঠিক উত্তর। এটা উঠেছে, এটা ভুল। হ্যাঁ, উঠেছে এটা ভুল, এটা ওঠেনি, এটা হচ্ছে ট্রু হবে। তার মানে এই প্রশ্নটা ভুল আর বাদ বাকি সবগুলো হচ্ছে ট্রু। তাহলে এই হচ্ছে অ্যান্সার। দেখুন কার কার সঙ্গে মিলছে। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার যে বিষয়টি বর্ণিত হয়েছে, বর্ণিত হয়নি, 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 ভালো করে পড়তে হবে, হয়নি, হয় নাই। তাহলে কি হয়েছে? প্রথম কথা পূর্বরাগ, মান, বিরহ, মিলন। আচ্ছা, বিরহ খণ্ড বলে একটা খণ্ডই আছে, মান তো আছেই, বিরহ থাকলে মান তো থাকবেই। মিলন হয়েছে মনে, বাস্তবে হয়েছে, স্বপ্নে হয়েছে, অনেক জায়গায় মিলন হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণের পূর্বরাগ হয়েছে, কিন্তু রাধার পূর্বরাগের কোনো চিত্র আমরা দেখতে পাই না। হুম, শ্রীকৃষ্ণের পূর্বরাগের কথা হচ্ছে যখন হচ্ছে বড়াই। হুম, যখন বড়াই বলল শ্রীকৃষ্ণকে গিয়ে, ওই যে রাধা যখন হারিয়ে গেল, তারপর বড়াই গিয়ে শ্রীকৃষ্ণকে বলল যে আমার নাতনিকে কি তুমি দেখেছো? তা শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞাসা করলো কেমন তোমার নাতনির রূপ, কি দেখে চিনবো যে এটা তোমার নাতনি, তাহলে হয়তো খুঁজে দিতে পারি। তো তখন বড়াই তখন কি করলো, রাধার রূপ বর্ণনা করলো। তখন কৃষ্ণের এই রূপের কথা শুনে কিন্তু কৃষ্ণের মধ্যে পূর্বরাগের সঞ্চার হয়েছিল। অতএব এখানে কৃষ্ণের পূর্বরাগের কথা বলা আছে, কিন্তু রাধার পূর্বরাগের কথা কোথাও বলা হয়নি। অতএব উত্তর হবে ক। বেশ। আচ্ছা, আসি পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের পদের সংখ্যা সবচেয়ে বেশি? আচ্ছা, এখানে যে কথাটা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা পদের আমাদের আপনাদের ওই টোটাল কত, 13টা খণ্ড আছে। হ্যাঁ, 13টা খণ্ডের মধ্যে আমাদের পড়তে হয় কটি খণ্ড? 4টি খণ্ড। তাই 4টি খণ্ডের হচ্ছে পদ সংখ্যা প্রথম কথা জানা দরকার। এটা বহুবার পরীক্ষা দিয়েছে। তাম্বুল জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, বংশীখণ্ড, বংশীখণ্ড, আর হচ্ছে রাধা বিরহ। আর এটা, এই কোশ্চেনটা করার এর অর্থ হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা খণ্ডের এইরকম করে হচ্ছে যদি কোনো সময় ম্যাচিং এর কোশ্চেন দেয়, হ্যাঁ, যে ম্যাচিং করো, এক সাইডে বললো যে এই খণ্ড কয়টি, কোনটায় কোনটা পদ, কয়টি পদ আছে, তাহলে এই যে ম্যাচিং এর কোশ্চেন যদি দেয় তাহলে অ্যান্সার করবেন কি করে? এই যে খণ্ডগুলোর নাম আমাদের মনে রাখতে হবে, এইটাই হচ্ছে আসল কথা। কোনটায় কতটুকুলো খণ্ড আছে। প্রথম কথা বলি, জন্মখণ্ডে আছে কয়টি? 9টি খণ্ড। তাম্বুল খণ্ডে কয়টি? 26টি খণ্ড। বংশী খণ্ডে কয়টি? 41টি। আর এতে আছে 69টি। মোট এই কটি, চারটেতে এই কটি। আর একটা বলি যে দান খণ্ড আছে, দান খণ্ড আছে হচ্ছে 112টা। হ্যাঁ, আর হচ্ছে হার খণ্ডে আছে সবচেয়ে কম মাত্র কটি? 5টি। তাহলে এখান থেকে ইউজিসি নেটে একবার প্রশ্ন দিয়েছিল যে সবচেয়ে কম কম আছে কোন কোন খণ্ডে? না, সবচেয়ে কম আছে হার খণ্ডে। এটা ঠিক না ভুল? তাহলে এখানে আমি কোশ্চেন করলাম যে আমি একটা ট্রু ফলস এর একটা কোশ্চেন দিয়ে এরকম বলতেই পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দান খণ্ডে সবচেয়ে বেশি পদ আছে। তাহলে এখানে সত্য, এটা সত্য না মিথ্যা? তাহলে সেইটাই আমি এইটা এই এই ফর্মে মানে এইভাবে কোশ্চেনটা করেছি আর কি। তাহলে এখানে উত্তর কি হয়ে যাচ্ছে দেখো, দান খণ্ড। হ্যাঁ,
তো তাম্বুল খণ্ড বললাম, তাম্বুল খণ্ড হচ্ছে 26, বংশী খণ্ড হচ্ছে 41, রাধা বিরহতে হচ্ছে 69। তাহলে দান খণ্ডে কত? 112টি পদ আছে। তাহলে এই প্রত্যেকটা খণ্ডের যতগুলো আছে, মানে পদ আছে, সেগুলো মনে রাখতে হবে। বেশ, তারপরে কি বলছে? রাধা বিরহ খণ্ড। আর দেখি আর একটা যদি আলোচনা না করি, পরে যদি প্রশ্ন থাকে করব, যে এই যে কোন রাগ রাগিনী আছে না, প্রত্যেকটা খণ্ডে কিছু কিছু রাগ রাগিনী আছে, কিছু রাগ রাগিনী আছে, কিছু প্রবাদ আছে। হ্যাঁ, কিছু প্রবাদ আছে, কিছু সংস্কৃত শ্লোক আছে, কতগুলো সংস্কৃত শ্লোক আছে, বইটি কোথা থেকে, বইটির কাহিনী, উৎস, এগুলো মানে বইটির যে উৎস, বইটির কোন জায়গায় কোন পেজ পাওয়া যায়, কোন জায়গায় কোন পেজ পাওয়া যায় না, কত নম্বর পেজে কি আছে, কে এই বই মুদ্রণ করেছিলেন, আর এই বই সম্পর্কে কে কি লিখেছেন, এই সমস্ত তথ্যগুলো কিন্তু একদম পাই টু পাই ছোট ছোট করে নোট করে রাখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। কি বলছে? রাধা বিরহ খণ্ডে কার মুখ নিঃসৃত বাণী সবচেয়ে বেশি শোনা যায়? আচ্ছা, অবভিয়াসলি রাধা বিরহ খণ্ডে রাধার মুখ থেকে বেশি শোনা যাবে, কারণ এখানে মানে আমি একটা আইডিয়া করে বলছি যে রাধা বিরহ খণ্ডে রাধার মুখ থেকে তো বেশি শোনা উচিত। এক মিনিট, একটুখানি, শীতকাল তো ঠোঁট মুখ সব একদম হয়ে আসছে। চলো, কি বলছে? যে শ্রীকৃষ্ণ, প্রথম কথা শ্রীকৃষ্ণ হবে না, রাধা, এটা 100% ঠিক। আর বড়াই, বড়াই খুব কম অংশ বলেছে, এখানে অধিকাংশ রাধা বিরহ খণ্ডে কি হয়েছে, রাধা বলেছে বেশি আর বড়াই শুনেছে। আর শ্রীকৃষ্ণের উক্তি লাস্টের দিকে অল্প কয়েকটা আছে। হ্যাঁ, এই যে উক্তি, এখানে আপনাদের রেফারেন্স বইও কিন্তু খুব সুন্দর করে বলা আছে, উক্তি প্রত্যুক্তি, রাধা বিরহ খণ্ডে কয়টি, কে কয়টি কথা বলেছে, কার কয়টি ডায়লগ আছে, এটাও কিন্তু মেনশন করা আছে। অতএব আপনারা এটাও একটু দেখে নেবেন, তাহলে উত্তর হচ্ছে রাধা। উত্তর হচ্ছে রাধা। আর লেখক তো নাই, এখান তো কোনো কথাই হবে না, লেখকের কোনো নেই, গল্প নেই। আছে মানে লেখকের ওই সেন্সে কোনো এখানে কিছুই নেই। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে কি? রাধা। আসি, জন্মখণ্ডের কোন চরিত্রটি পৌরাণিক? আচ্ছা, জন্মখণ্ডে কিছু, ওই যে কার জন্মখণ্ডে কি আছে? শ্রীকৃষ্ণের জন্ম আছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী আছে, তা সেখানে কি হচ্ছে? সেখানে কোন চরিত্রটি পৌরাণিক বলছে? রাধা চরিত্র বাদ দাও, কৃষ্ণ চরিত্র বাদ দাও, কংস চরিত্র বাদ দাও, নারদ চরিত্র, এই নারদের কথা কিন্তু বলা আছে। হ্যাঁ, নারদের কথা বলা আছে, কারণ নারদ হচ্ছে কি, কংসকে হচ্ছে দিয়েছিল, খবর দিয়েছিল নারদ। এখানে নারদ চরিত্রটি হচ্ছে কি, কাল্পনিক। তারপরে 9 নম্বর, আসি 9 নম্বর, শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি লিখুন। কি বলছে? শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার সঙ্গীতে সখীদের প্রসঙ্গ আছে বটে, কিন্তু কোথাও তাহাদের নামের উল্লেখ নেই। আচ্ছা, তারপরে আসি, শ্রীকৃষ্ণ কীর্তনের রাস কংস বধের পূর্বে আর গীত গোবিন্দর রাস কংস বধের পরবর্তীকালে। আচ্ছা, তারপরে আসি, ভগবতে ভাগবতে শ্রীকৃষ্ণ কৃষ্ণ লীলার ক্রমটি হলো বস্ত্রহরণ, কালিয়া দমন আর হচ্ছে রাস। আর পুরাণ কাহিনীতে রাধা চন্দ্রাবলী অভিন্ন। আচ্ছা, এখানে তাহলে কি হচ্ছে দেখি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সখীদের প্রসঙ্গ আছে, এটা ঠিক, কিন্তু তাদের কোথাও নাম উল্লেখ নেই, এটা ঠিক। উজ্জ্বল নির্মণিতে পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যাবে না। আচ্ছা, রাস রাস কংসবধের পূর্বে হয়েছিল, এটা ঠিক। আর গীত গোবিন্দের রাস হয়েছিল কখন? কংস, এটা পদ না, সরি, এটা হচ্ছে কংস বধের পরবর্তীকালে, এইটা হবে। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। আর এটা ভাগবতের, ভাগবতে কৃষ্ণলীলার ক্রমটি কি? প্রথমে কালিয়া দমন, কালিয়া দমন বস্ত্রহরণ, কালিয়া দমন বস্ত্রহরণ, কালিয়া দমনটা আগে হবে। হ্যাঁ, কালিয়া দমন আগে হবে, বস্ত্রহরণ পরে হবে, তারপরে রাস হবে, এটা ভুল আছে। আর পুরাণ কাহিনীতে রাধা ও চন্দ্রাবলী অভিন্ন, অভিন্ন মানে না, অভিন্ন মানে এক, অভিন্ন মানে এক। হ্যাঁ, কিন্তু এক না, এটা ভুল, অভিন্ন না। পুরাণ কাহিনীতে অভিন্ন না, রাধা চন্দ্রাবলী আলাদা আলাদা ক্যারেক্টার। শ্রীকৃষ্ণ কীর্তনে যেমন রাধা আর চন্দ্রাবলী এক। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কি হয়েছে? রাধা আর চন্দ্রাবলী এক। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো ভালো প্রশ্ন, মানে লাইন তুলে যদি কোশ্চেন জিজ্ঞাসা করে সেখানে দিতেই পারে। আচ্ছা দেখো, কেশী দানবের প্রসঙ্গ আছে নিম্নের কোন খণ্ডে?
তাহলে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ খণ্ড। আমরা কি জানি? রাধা বিরহ খণ্ড রাধা কৃষ্ণ বড়াই, রাধার বিরহের কথা বড়াইকে বলছে, আর বড়াই সেটা শেষকালে কৃষ্ণকে বলবে, আর কৃষ্ণ পরে চলে যাবে, এই সমস্ত কাহিনী আছে। বংশীখণ্ডে বাঁশি নিয়ে কারবার। তাম্বুলখণ্ড হচ্ছে পূর্বরাগ চলছে এখানে। একমাত্র জন্মখণ্ডে কেশী দত্ত কথা আছে, কি না কেশী দত্ত ওই যে মনে আছে পুতনা রাক্ষসী টাক্ষসী বধ করে, কেশী দত্ত বধ করে, সেই প্রসঙ্গ, সেই প্রসঙ্গ আছে তাহলে কোথায়? জন্মখণ্ডে। আচ্ছা উত্তর তাহলে কি হবে? উত্তর হবে জন্মখণ্ড, ক। আচ্ছা এবার আসি যে লক্ষ্মী, এটা এরকম করে ম্যাচিং দেয়। কেমন ম্যাচিং দেয়? যে না শব্দার্থ থাকে কিছু, পড়তে পড়তে কিছু শব্দার্থ পাওয়া যায়, দেখবেন কিছু শব্দার্থ থাকবে তার মানে গুলো খুব জটিল, তো মানে জটিল শব্দ, তার মানে আমাদের পড়ে উদ্ধার করতে হয়। তা অনেক সময় এরকম ক্যারেক্টার দিয়ে দিল, আর ডান দিকে কোন খণ্ডে আছে সেইটা হচ্ছে ম্যাচিং করতে দিল। এই জন্যই এই ধরনের কোশ্চেন একটা করা হয়েছে। আচ্ছা লক্ষ্মী দেবীর কথা কোথায় আছে? জন্মখণ্ডে। লক্ষ্মী দেবীর কথা কথা আছে কোথায়? জন্মখণ্ডে। আচ্ছা কুসংস্কার আছে বার্ষিক খণ্ডে। ওই যে বলি কুসংস্কারের রাধা বলবে যে বাড়ির থেকে যখন আসছিলাম তখন আমি এই এই জিনিসগুলো দেখলাম, সেই জিনিসগুলো দেখে আমার মনে হয়েছিল যে কোনো বিপদ হতে চলেছে, তা আমি সেটা মানলাম না, না মেনে তোমার কাছে চলে এলাম, এখন তুমি আমাকে বাঁশি চুরির অপবাদ দিচ্ছ, কুসংস্কার গুলো মানিনি বলে আজকে আমার এই দশা। তাহলে বাঁশি চুরির খণ্ডে কুসংস্কার আছে। আচ্ছা হনুমান আছে কোন খণ্ডে? একটা কথা বলি, হনুমান আছে, এটা হনুমানের প্রসঙ্গ আছে, রাম সীতার প্রসঙ্গ আছে কোথায়? তাম্বুল খণ্ডে। এটা একটু মিলিয়ে দেখে নেবেন, এটা আমি বলে দিচ্ছি, তাম্বুল খণ্ডে আছে। খুব ভালো ইনফরমেশন। আর গোকুল বর্ণনা আছে কোথায়? রাধা বিরহে। হ্যাঁ, একদম সরাসরি গোকুলের বর্ণনা করা আছে কোথায়? রাধা বিরহ। তাহলে এই হচ্ছে উত্তর। আচ্ছা পরের প্রশ্ন দেখুন, আমি পরপর এরকম বলে আসছি, তাড়াহুড়ো করে আপনারা একটু দেখে নিন। আচ্ছা কি বলছে এখানে যে এইরকম দেয় পরীক্ষায়, এরকম দেয় যে একটা প্রসঙ্গ দিল, দেওয়ার পরে আর এইটা কোন পদে দেখতে পাওয়া যায়, কোন পদের বিষয়। আচ্ছা এইরকম করে কোশ্চেন দিতেই পারে, এই জন্যই হচ্ছে কি করা হয়েছে, এই জন্যই এই কোশ্চেনটা করা, যে আমার মনে হয়েছে এদের এই ধরনের কোশ্চেন পাওয়া যেতেই পারে, অত গুরুত্বপূর্ণ। তাহলে বাঁশি চুরি প্রসঙ্গ, প্রথম কথা একটা একটা জিনিস আপনাদের একটু দেখাই। আচ্ছা প্রথমে বাঁশি চুরি করেছে না নিন্দাবলী মন্ত্র পড়েছে? তাহলে বাঁশি ফিরিয়ে দেওয়া, বাঁশি চুরি না করলে ফিরিয়ে দেবে কি? তাহলে প্রথম কথা মন্ত্র পড়ে প্রথমে কৃষ্ণকে হচ্ছে ঘুম পাড়িয়ে দেয়, কে না বড়াই, তারপরেই তো রাধা গিয়ে হচ্ছে কি করে? বাঁশি চুরি করে। মন্ত্র পড়ে, সরি বংশী হয়ে গেল, বাঁশি, বাঁশি চুরি করে। হ্যাঁ, তাহলে বাঁশি চুরি করে দেওয়ার পরে তারপরে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ আসবে, তারপরে অন্য কিছু আসবে। রাধা বিরহের খণ্ডই হচ্ছে কি আছে, ওই কৃষ্ণকে খোঁজার প্রসঙ্গ আছে, কৃষ্ণকে খোঁজা। তাহলে রাধা বিরহ খণ্ড কোনটা? তাহলে একদম লাস্টে। তাহলে আমার সেই হিসাবে হচ্ছে একদম লাস্ট কি আছে দেখো, 357। তাহলে এটা কৃষ্ণকে খোঁজ করা 357 মিলিয়ে দিলাম। আচ্ছা প্রথমে মন্ত্র পড়া, তাহলে এখানে মন্ত্র কোটায় এর 328 329, তাহলে নিশ্চয়ই 328 হবে। আর বাঁশি চুরি করেছে তাহলে কত? 329। আর হচ্ছে কি বাঁশি ফিরিয়ে দিচ্ছে কোথায়? 349। একদম বংশীখণ্ডের লাস্ট পদ এটা। হ্যাঁ, বংশীখণ্ডের কি লাস্ট পদ, একদম লাস্ট পদ, শেষ পদ। তাহলে এই হচ্ছে অ্যান্সার। এরকম করে কিছু টিক্স করে করে ই করতে হয়। তাহলে এটা গেল। এবার এই যে আরেকটা ছন্দ নিয়ে একটুখানি কথা আছে, কি শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য ছন্দ রীতি কে সাধু রীতি বলেছেন? তাহলে এই সাধু রীতি হচ্ছে কি ছন্দ বলতো? পয়ার। হ্যাঁ, পয়ার। আর এই পয়ারই কি, পয়ার তো 8-6 মাত্রায় হতো পয়ার হয়, এটাই কি অক্ষরবৃত্ত ছন্দ? এটাই কি অক্ষরবৃত্ত ছন্দ? হ্যাঁ, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। তাহলে এই গেল। তাহলে অক্ষরবৃত্ত প্রসঙ্গ, এটাই হচ্ছে মিশ্র কলাবৃত্ত। হ্যাঁ, মিশ্র কলাবৃত্ত এটাই। তাহলে এই কথা কে বলেছেন? কে বলতে পারেন এরকম? এটা অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুর হবে। হ্যাঁ,
দীনেশচন্দ্র সেন, সুকুমার সেন, প্রবোধচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তার মধ্যে প্রবোধচন্দ্র সেন আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ক্লোজ ইনফরমেশন। দীনেশচন্দ্র সেন হবেই না, সুকুমার সেন হবেই না। এখানে প্রবোধচন্দ্র সেন আর রবীন্দ্রনাথ ঠাকুর খুব ক্লোজ অপশন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রয়ার ছন্দকে সাধুরীতির ছন্দ বলেছেন। হ্যাঁ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ অ্যান্সার হবে। অ্যান্সার কি ঘ। হ্যাঁ, ঘ নাম্বার আনসার। আচ্ছা, তারপরে কি বলছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ রীতি সম্পর্কে শুদ্ধ অশুদ্ধ বাক্যগুলি চিহ্নিত করুন। বেশ, বলছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ রীতি আর্য ভাষা প্রাকৃত আর খাঁটি বাংলা প্রাকৃত এর হচ্ছে কি মধ্যবর্তী, মানে লৌকিক রীতির মধ্যবর্তী। তাহলে এটা কিন্তু তোমরা কি ধরেছো জানি না, এটা ঠিক, এটা ঠিক কথা বলছে। এই ছন্দের সেকেলের নাম ছিল মহাপ্রয়ার। আমি এই কথা পরে, এই প্রশ্নের অ্যান্সার পরে দিচ্ছি। ঘ কি বলছে, বাংলা সাধু রীতির ছন্দ আসলে একটি মিশ্র রীতির ছন্দ। তাহলে এটা কেবলই বলে দিলাম এটা মিশ্র রীতির ছন্দ, এটা তো ঠিক, এটা ঠিক। তারপর কি বলছে যে লৌকিক রীতির ছন্দে রুদ্ধদল প্রায় সর্বত্র সংকুচিত একমাত্র। কি? আচ্ছা, লৌকিক রীতি মানে কি? লৌকিক রীতি মানে হচ্ছে ধামালি, পাঁচালি, পাঁচালি, লাচারি, লাচারি, এই ধরনের ছন্দ। এরা কোন ছন্দ বলতো? এরা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ কি? রুদ্ধদল এক মাত্রা, মুক্ত দল এক মাত্রা, রুদ্ধ দল এক মাত্রা, দুটোই এক মাত্রা পায়, দুটোই এক মাত্রা। তাহলে কি বলছে এখানে? রুদ্ধদল প্রায় সর্বত্র সংকুচিত একমাত্র। গুড, এটা কিন্তু ট্রু, এটা ট্রু। আমাদের বিচার বিবেচনায় যা পেলাম এটা ট্রু। আচ্ছা, আসি ওই অপশনটাই। কি বলছে, এই ছন্দ সেকেলের নাম ছিল মহাপ্রয়ার। খানিক আগেই তো বলে দিলাম ৮-৬ মাত্রার। ৮-৬ মাত্রা কি মহাপ্রয়ার না, প্রয়ার। তাহলে মহা কথাটা কাটা যাবে, তাহলে মহাপ্রয়ার দিয়েছে, তার মানে এটা ভুল। আচ্ছা বেশ, তাহলে এই গেল। আর দেখি পরে প্রশ্নে আসি। তাহলে যা যা ঠিক হয়েছে এই পরে কাউন্ট করে নেবেন যে কে কোনটা করেছিলেন। জন্ম খণ্ডের গোড়াতে, এটা ডরবিন্দু র হবে, গোড়াতে যে কয়েকটি পাতা খণ্ডিত। হ্যাঁ, তাহলে কোন কয়টি পাতা খণ্ডিত? এই যে বই সম্পর্কে, পুঁথি সম্পর্কে কিছু পুঁথি পরিচয় যেটা আর কি। হ্যাঁ, পুঁথি পরিচয় অংশটা খুব ভালো করে পড়বেন, এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, বারবারই দেয়। যেমন তুলট কাগজে লেখা হয়েছিল। হ্যাঁ, তুলট কাগজে লেখা হয়েছিল। তুলট কটি ছবি ছিল, কত পাতা খণ্ডিত, কোন কোন পাতা পাওয়া যায়নি, কোন কোন শ্লোক পাওয়া যায়নি, এই জায়গাগুলো পড়বেন। তাহলে এখানে কি হচ্ছে, 2টি পাতা, 3টি পাতা, 3.5টি পাতা, 4টি পাতা, কত হবে? 2, 3, 3.5, আর কি বলছে 4, কয়টি পাতা হবে? তাহলে সঠিক উত্তর ক। হ্যাঁ, 2, 2টি পাতা। হ্যাঁ, জন্মখণ্ডের গোড়াতে 2টি পাতা পাওয়া যায়নি, এটা হচ্ছে উত্তর। কি বলছে দেখো পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কত পৃষ্ঠায় শ্রী গণরাজ খা, সরি এটা গুণরাজ হবে, হ্যাঁ, গুণরাজ খা নামে একটি স্বাক্ষর মেলে? তাহলে উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 87/2। কোথায় আছে? 87/2, 88/2, 89/2, 86। তাহলে এটা খ নম্বর আসছে না, 87/2 এইটা। তাহলে এই যে বললাম যে এই ধরনের ইনফরমেশন কিন্তু জিজ্ঞাসা করে, অতএব এই ধরনের ইনফরমেশন পড়ে অবশ্যই দিতে হবে। তারপরে দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যিকদের নাম ও মোট পদের সংখ্যা মিলিয়ে লিখুন। তার মানে এনাদের মতে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদের সংখ্যা কত ছিল, তারা একটা হচ্ছে সম্ভাব্য এনারা তালিকা দিয়েছেন। এবার সেখানে বলছে কার, তাহলে কোনটা কার মত, তাহলে সেইটা হচ্ছে এই করুন, মিলান। তাহলে অমৃত সুদন, আমরা এনার বইটি বেশি পড়ি, আর এনার বইয়ে কয়টি আছে পদ? যারা পড়েছেন তারা বুঝতে পারছেন, অপশন 3, 318টি। তাহলে এনার সঙ্গে এনে। বসন্ত রঞ্জন কয়টি? বসন্ত বাবু কটি হবে? বসন্ত বাবু, আচ্ছা বিজন বিহারী, বিজন কত? বিজন বিহারী বাবু কত? সত্যব্রত কত? আচ্ছা সত্যব্রত দে, ইনি সত্যব্রত সত্য কথা বলে কত? 20, 20 হবে। হ্যাঁ,
বসন্ত 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 কত হবে? 17। আচ্ছা, বসন্ত হবে কত? 415। আচ্ছা, সবসময় মনে থাকে না। 415। এবার আর পড়ে রইল কি বিজন বিহারী, তাহলে 417। এবার ব্যাপার হচ্ছে দেখুন, এই বসন্ত রঞ্জনের জায়গায় আর এখানে বই আরো দুইজনের নাম পাওয়া যায়, আমার এই মুহূর্তে খেয়াল নেই। তারাও হচ্ছে 415-র পক্ষে মত দিয়েছিলেন, সম্ভবত শহীদুল্লাহ, অধ্যাপক শহীদুল্লাহ মহাশয় ছিলেন। তা এখানে 415-র দলে আরো দুইজন ছিলেন আর কি। তা বসন্ত রঞ্জন কিন্তু সেই দলে। তাহলে সম্ভবত সুনীতি আর বসন্ত রঞ্জন দুইজনে 415-র দলে ছিল। তাহলে এই হচ্ছে উত্তর। তাহলে কি এ ক হচ্ছে 418, অমৃত সুদন 418, বসন্ত হচ্ছে 415, বিজন বিহারী 417, বিজন 17, আর সত্যব্রত 420। ব্যাস, এই হচ্ছে আনসার। আচ্ছা, আসি তারপরে। শ্রীকৃষ্ণ কীর্তনে কাব্যটি বাংলা সাহিত্য পরিষদের যত নম্বর গ্রন্থ? তাহলে 55 নম্বর, 56 নম্বর, 57 নম্বর, 58 নম্বর। কত নম্বর গ্রন্থ? এটা কিন্তু কারা কি ধরেছেন জানি না। এটা হচ্ছে নাম্বার ঘ। হ্যাঁ, ডি অপশন হবে। ডি অপশন রাইট আনসার। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একবার দিয়েছিল যে এই পুঁথি প্রথম, হ্যাঁ, নেটে একটা কোশ্চেন দিয়েছিল, এই পুঁথি প্রথম যখন ছাপানো হয় তখন লালগোলার এক রাজা ছিল, যে রাজা, হ্যাঁ, যে রাজার নাম করে কি করা হয়, ছাপানো হয়। কারণ কি? উৎসর্গ করা হয়, কারণ কি? ছাপানোর জন্য সমস্ত টাকা অর্থ তিনি দিয়েছিলেন, ওই জন্য তার নাম করা হয়। সেই রাজার নাম কি? আপনাদের এটা হচ্ছে হোমওয়ার্কের কোশ্চেন। সেই রাজার নাম কি? রাজার নাম কোশ্চেনে জানাবেন। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কমেন্ট বক্সে জানাবেন, একটু জানালে ভালো লাগবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যতগুলি হাফ টোন ছবি পাওয়া যায়, তাহলে কয়টি? 5টি, 7টি, 10টি, 15টি। যারা অপশন খ ধরেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। খ 7টি। হ্যাঁ, নেক্সট 19 নম্বর কি বলছে? শুদ্ধ অশুদ্ধ মন্তব্য। হ্যাঁ, মাত্র 100 টাকার বিনিময়ে, মানে মুখোপাধ্যায় পরিবার থেকে এই পুঁথিটি সাহিত্য পরিষদ কিনে নেয়। ঠিক না ভুল? এখানে যেখানে গড়বড় আছে সেটা হচ্ছে 100 টাকা, নট 100 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 50 টাকা হবে। তাহলে অপশন ভুল। শ্রীকৃষ্ণ কীর্তনে পুঁথির লিপিকাল সম্পর্কিত লেখাটি বসন্ত রঞ্জন লেখে। এখানে এই অপশনও ভুল, কারণ বসন্ত রঞ্জন লেখেননি, এনার সঙ্গে আরেকজন ছিলেন। সেটা কে? রাখাল দাস। হ্যাঁ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ইনিও ছিলেন। আচ্ছা, এখানে কি বলছে যে 418টি পদের মধ্যে 402টি পদের ভণিতা মেলে। তাহলে কোন পদে মানে কয়টি, টোটাল কয়টি ভণিতা আছে, আর কোন বিষয়ে কয়টি ভণিতা আছে? যেমন বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাস, চণ্ডী দাসে একবার আছে, চণ্ডী দাসে, বাসুলি শিরে, মানে একবার আছে বাসুলি গণে, একবার আছে বাসুলি গণ। তাহলে এইরকম করে কতগুলি আছে, ভণিতা আছে, কোনটা কতগুলো ভণিতা আছে সেটা একটুখানি দেখবেন। আচ্ছা, তাহলে মোট কত হবে? মোট হবে হচ্ছে, মোট হবে 409টি। হ্যাঁ, এখানে এই অপশনটা ভুল দেওয়া আছে, এটা ভুল। তারপর কি বলছে? রাধা বিরহ খণ্ডে 19টি সংস্কৃত শ্লোক আছে। তাহলে রাধা বিরহ, কি বলেছিলাম সংস্কৃত শ্লোকগুলো দেখতে। তাহলে রাধা বিরহ খণ্ডে কিন্তু 19টি শ্লোক নেই, একটুখানি কায়দা করে দেওয়া হয়েছে, এটা 20টি শ্লোক। বংশী খণ্ডে আছে 19টি শ্লোক। হ্যাঁ, বংশী খণ্ডে আছে কয়টি? 19টি। আর আমাদের জন্মখণ্ডে কয়টি আছে? জন্মখণ্ডে 3টি। তাম্বুল খণ্ডে কয়টি আছে? তাম্বুল খণ্ডে আছে 7টি। 3, 7, 19 আর এটা 20। বেশ, তাহলে এই হলো উত্তর। তাহলে এখানে সবগুলো দেখতে পাচ্ছি, সবগুলোই হচ্ছে ফলস, সবগুলো ফলস। তারপরে বন পড়ে, এটা পড়ে হবে। হ্যাঁ, পড়ে না, পড়ে আগ বড়াই জগজনে জানি, মোর মন পড়ে যেন কুম্ভরের পানি। প্রবাদটি যত নম্বর পদে আছে? কত নম্বর পদ? তাহলে উত্তর হচ্ছে 336, 362, 310, 412। আচ্ছা, কত হবে? 300, কত? 310। আনসার হচ্ছে গ, এত নম্বর পদে। তার মানে এইরকম করেও কিন্তু কোশ্চেন দেয়, অতএব খুব সাবধান।
প্রবাদ প্রবাদ পড়ার সময় কিন্তু এই জায়গাগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, এই ছিল আজকের আয়োজন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার, বেশি বেশি করে শেয়ার করুন। আমার একটু সাবস্ক্রাইবার দরকার, আপনাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই, কারণ অনেক দিন হয়ে গেল, কেবলমাত্র 600 কত সাবস্ক্রাইবার হয়েছে, 4-5টা হয়েছে। তা অনেকদিন হয়ে গেল, সাবস্ক্রাইবার 1000টা না হলে তো কোনো হয় না, মনিটাইজ হয় না চ্যানেল। তো আপনাদের কাছে অনুরোধ, বেশি বেশি করে একটুখানি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। এত কষ্ট করি আপনাদের জন্য, যদি আপনাদের একটুখানি উপকারে লাগে, আর সামান্য একটুখানি উপকার আপনারা আমার করেন, যাতে এবার আমার তো ওই যে ইউজিসি কি বললো কি না বললো, হঠাৎ করে টুক করে একটা কি খবরের কাগজে একটা কথা বলে দিল, আর সেটা নিয়ে চলে এলাম, এই চলে এসেছে অমুক জিনিস, এইরকম ভিডিও আমার সত্যিই তৈরি করা হয় না, সরি তার জন্য। এইরকম ছোটখাটো ইনফরমেশন এগুলো আমার করা হয় না। আমি যা করি এই পড়াশোনার বিষয়েই করি। যাই হোক, কিছু না হতে হতেই চলে এলো। ইউটিউবে যত কি চ্যানেল আছে অধিকাংশ এইরকমই করে। এরাই হচ্ছে ছাত্রছাত্রীদের মাথা খাওয়ার উস্তাদ। যাক, ইউটিউব চ্যানেলে এসে নাকি এসব বলতে নেই। আচ্ছা, সরি, এর জন্য কিছু বলার নেই, মনের আবেগে অনেক সময় বেরিয়ে যায়। তো যাই হোক, কাজের কথা, পড়ার কথা নিয়েই আলোচনা করি, বাইরের অত কিছু আলোচনা করার টাইম নেই। তা একটুখানি যদি ভালো লাগে, আমার এই প্রসেসটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য জানাবেন। ভালো লাগলে কি খারাপ লাগলো, কোনো কিছু টিপস দেওয়ার থাকলেও দেবেন, কারণ আমি কিন্তু আপনাদের মতোই, আমি এখনো স্টুডেন্ট, টিচার নই। আচ্ছা, আজকেরকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন। আসি, সবাইকে ধন্যবাদ।